এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। এখন কান ধরো এই মুহূর্তে। অশ্রুসিক্ত নয়নে তাকায় কণ্ঠ। ভীষণ কান্না পাচ্ছে তার, কিন্তু কাঁদতে পারছে না। এত এত স্টুডেন্টের মাঝে এভাবে অপমান করছে তাদেরই প্রফেসর তুর্য খান। তার তো কোনো দোষই নেই এইসবের মধ্যে, কিন্তু তবুও শাস্তি তাকে পেতেই হচ্ছে। ঘন্টা খানিক আগের কথা, ক্লাসরুমে বসেছিল রিয়া ও কণ্ঠ। হুট করে ক্লাসে তাহি আসে, বলল, গাইস, জানি না কি হয়েছে, বাট তুর্য স্যার আসছে। কপালে কিন্তু দুঃখ আছে, বুঝে নাও। সোহা একটু বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো, নুইয়ার কণ্ঠকে ডেকে পাঠিয়েছে। ও না কি চিঠি দিয়েছে? তনিয়া এটাই বলল। সবাই আর চোখে তাকায় কণ্ঠের দিকে। ওদিকে ও কিছুই বুঝতে পারছে না কিসের চিঠি। 2-3টে শুকনো ঠোক গিলে রিয়া। ব্ল্যাক শার্ট, তার উপর স্যুট পরে, পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়ায় তুর্য খান। লোকটাকে দেখা মাত্র বুকের ভেতর ধরফর করতে শুরু করেছে কণ্ঠের। কি জানি কি করেছে সে, কিন্তু যতদূর মনে পড়েছে কিছুই তো করেনি। ক্লাসরুমের প্রায় সব স্টুডেন্টের মধ্যমণি এখন তারা দুজনে। সবাই উৎসুক হয়ে আছে জানার জন্য ব্যাপারটা কি। ওদের এক সাইডে তাহিয়া, রিয়া, সোহা দাঁড়িয়ে আছে। পকেটে থেকে একটা চিরকুট বের করে এগিয়ে দেয় কণ্ঠের দিকে তুর্য। চুপচাপ দাঁড়িয়ে আছে কণ্ঠ। রাগান্বিত কণ্ঠে বলে উঠে তুর্য। ধরো। কণ্ঠ কাঁপা কাঁপা হাতে চিরকুটটা নিজের ডান হাতে নেয়। তুর্য আগের ন্যায় বলে ওঠে, কি লেখা আছে এতে পড়ো। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় কণ্ঠ। তাকে পড়তে হবে? আশ্চর্য তো, বেছে বেছে তাকে সিলেক্ট করতে হলো এটা পড়ার জন্য। কণ্ঠের কোনো ভাবান্তর নেই তা দেখে কিছুটা চিৎকার করে বলে ওঠে, তুর্য। পড়তে বলেছি, পড়ো এটা। তুর্যের এহেন ধমক খেয়ে চোখ ভরে গেল কণ্ঠের। তবুও কাপা হাত দিয়ে চিরকুটটা করে বড় সড়ো ধাক্কা খায়। এটা তো তারই লেখা চিঠি, কিন্তু সে তো আরেকজনের জন্য লিখেছে। শুরু করো। থমকে যায় কণ্ঠ। এটাতে যা যা লেখা আছে সেগুলো পড়ে তার আর মান সম্মান থাকবে না। অশ্রুসিক্ত নয়নে আবার তাকায় কণ্ঠ তুর্যের দিকে, কিন্তু তুর্যর একটু মায়া বা সহানুভূতি প্রকাশ করল না। চোখের ইশারায় বলল চিরকুট পড়তে। চিরকুট পড়তে গেলে গলা ধরে আসছে কণ্ঠে। কি করে পড়বে এটা? কিন্তু যতক্ষণ না সে চিরকুট পড়বে তার আগে এই প্রফেসর তাকে ছাড়বে না, এটা বুঝতে কারোই বাকি নেই। অবশেষে সময় নষ্ট না করে চিরকুট পড়তে লাগলো কণ্ঠ। প্রিয় মাস্টার, কেমন আছেন? আমি জানি আপনি ভালো আছেন, তবুও জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা, আপনি এত সুন্দর কেন বলুন তো? এত সুন্দর হওয়ার কি কোনো প্রয়োজন ছিল? এই যে গোল মুখশ্রী, যা দেখলে আমার অন্তরাত্মা ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, আপনি তো মাস্টার, সব কিছু জানেন আর সবটাই বোঝেন, তাহলে কেন আমার মন বোঝেন না? এই যে আমার বুকের বাঁ পাশের হৃদযন্ত্রটা আপনাকে দেখলেই ধরফর করতে শুরু করে, এগুলো কি আপনার চোখে পড়ে না? পচা মাস্টার একটা। যাই হোক, আমার এটুকু বলার ছিল যে আমার মনে আপনার জন্য এক আকাশ পরিমাণ অনুভূতির উদয় হয়েছে, যা নিবারণ শুধু আপনিই করতে পারবেন। ভালোবাসি অপ্রিয় মাস্টার। এটি আপনার বউজান কণ্ঠ। পড়া শেষ হতে উপস্থিত সব স্টুডেন্ট হু হু করে হেসে উঠল। চোখ পানি চিকচিক করছে কণ্ঠের। হাত থেকে ছমির চিঠিটা নিল তুর্য। ধমক দিয়ে বলল, কলেজে কি এসব করতে আসো? হাউ ডেয়ার ইউ! তোমার এত সাহস হলো কি করে প্রফেসর তুর্য চৌধুরীকে চিঠি লিখেছ? নুয়ে থাকা মাথা আরো একটু নুয়ে নিল কণ্ঠ। এখানে সত্যি তার কোনো দোষ নেই, এটা তো ওর ভাবনার মধ্যে এখানেই। তুর্য এবার ধমকের স্বরে বলে ওঠে, এখন কান ধরো এই মুহূর্তে। আশেপাশে এক নজর তাকায় কণ্ঠ। সবাই ওকে নিয়ে মাতামাতি করছে, অনেকে আবার মুখ চেপে হাসছে। সবকিছু বিষাক্ত তীরের ন্যায় বুকে এসে বিচ্ছে কণ্ঠের।
অবশেষে তুর্য সবার সামনে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে কণ্ঠকে। এমন অপমানিত হবে কণ্ঠ বুঝিনি। বোকা মেয়ে কণ্ঠকে ওভাবে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ খারাপ লাগছে রিয়ার। আসলে ভুল কিন্তু ওর, কিন্তু মাঝখান থেকে ফেসে গেছে বোকা কণ্ঠ। আজ সারা দিন তুমি এই মাঠে কান ধরে দাঁড়িয়ে থাকবে বলে দিলাম। গট ইট? যদি আমার কথার নড়চড় হয় তাকে খুব খারাপ হবে। কথাটা বলেই বড় বড় পা ফেলে অফিস রুমের উদ্দেশ্যে রওনা দিল তুর্য খান। কণ্ঠ ঠায় দাঁড়িয়ে আছে। কলেজে পা রাখার পর থেকে দেখে আসছে এই প্রফেসরকে। ওদের শুধু ছাত্রী আর শিক্ষকের সম্পর্ক নয়, সম্পর্কে বেআইও বেয়ান হয় তুর্য। তুর্যের ছোট চাচার ছেলে সাফিনের সাথে বিয়ে ঠিক হয়েছে কণ্ঠের মামির মেয়ে নীলার সাথে। নবীনবরণ অনুষ্ঠান চলছে কলেজে। সবে মাত্র কলেজে পা রেখেছে কণ্ঠ রিয়া। সকাল সকাল ঘুমে কাদা হয়ে আছে কণ্ঠ, আর তার সাথে রিয়াও। দুজনেই একই রুমে থাকে। হঠাৎ তড়িৎ গতিতে ঘুম থেকে উঠে বসে কণ্ঠ। দরজায় কড়া নাড়ছে আনিকা আহমেদ। শুকনো ঢোক গিলে নিল কণ্ঠ। দরজা খোলা মাত্র যেন আনিকা আহমেদ তাকে মারতে আসবেন, কিন্তু দরজা না খুলেও তো কোনো উপায় নেই। অবশেষে কিঞ্চিত ভয় নিয়ে গিয়ে দরজা খুলে দিল কণ্ঠ। হনহনিয়ে রুমে ঢুকে পড়ল আনিকা আহমেদ। অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে কণ্ঠের দিকে। মাথা নুইয়ে নেয় কণ্ঠ। আনিকা আহমেদ ক্ষিপ্ত কণ্ঠে প্রশ্ন করে কণ্ঠকে, তুই এখনো পড়ে ঘুরে ঘুমাচ্ছিস? এই, তুই যে আজ কলেজে যাবি তা কি মাথায় আছে? যাওয়ার আগে বাড়ির এত কাজ কে করবে? ভয় গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে কণ্ঠ। আনিকা আহমেদের চেঁচামেচি শুনে ঘুম থেকে উঠে পড়ে রিয়া। উঠেই নিজের মাকে এভাবে চেঁচাতে দেখে বিরক্ত প্রকাশ করেছে। আনিকা আহমেদ কণ্ঠের কোনো প্রতিক্রিয়া না দেখে রাগান্বিত হয়ে আরও কিছু বলতে যাবে তার আগেই রুমে প্রবেশ করে তনয়া আহমেদ। ছোট, সকাল সকাল শুরু করে দিলি তো মেয়েটার সাথে। একটু দমে গেল আনিকা আহমেদ, তবু আর চোখে তাকাচ্ছে কণ্ঠের দিকে। রিয়া বিছানা থেকে উঠে তনয়া আহমেদকে জড়িয়ে ধরে বলল, দেখো না চাচি, মা সকাল সকাল এসেই আমাদের এত সুন্দর ঘুম নষ্ট করে দিয়েছে। তনয়া আহমেদ রিয়ার গালে হাত রেখে বলে, তুইও না ওদের সাথে কেন ঝগড়া করিস? আমি তো কণ্ঠকে বললাম একটু রেস্ট করে নিতে। ও তো সেই সকালে উঠেছিল। আজকে ওর কলেজের প্রথম দিন, তাই আমিই বললাম যাতে আজও রেস্টে থাকে। মুখ বাঁকিয়ে নেয় আনিকা আহমেদ। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় কণ্ঠ। বড় মামি তার জন্য এভাবে মিথ্যে কথা বলছে? ও তো আজকে উঠতেই পারেনি। প্রথম দিন কলেজের, তাই কাল রাতে প্রিপারেশন নিয়ে রাখতে রাখতে এত দেরি হয়ে গেছে। চোখের ইশারা চুপ থাকতে বলে তনয়া আহমেদ কণ্ঠকে। আনিকা আহমেদ আর অপেক্ষা করলেন না, রুম থেকে বেরিয়ে গেলেন। হাঁপ ছেড়ে বাঁচলো এমন অবস্থা কণ্ঠের। যা যা, দুজনে গিয়ে তৈরি হয়ে নিচে এসে কিছু খেয়ে নে। কণ্ঠ জড়িয়ে ধরল তনয়া আহমেদকে। থ্যাংক ইউ বড় মামি। পাগলি। ড্রয়িং রুমে খাবার টেবিলে বসে আছে আহাত আহমেদ, সাহাত আহমেদ এবং সাদ আহমেদের বড় ছেলে তুফাইল আহমেদ। কই গো, আজকে কি আর চাটা পাবো না? রান্নাঘর থেকে বেরিয়ে এলো আনিকা আহমেদ। হাতে হাতে সবাইকে চায়ের কাপ তুলে দেয় আনিকা আহমেদ। আহাত আহমেদ আনিকাকে জিজ্ঞেস করলেন, আনিকা কি ব্যাপার আনিকা, তুমি চা দিচ্ছ যে? তোমার আপা কোথায়? আহমেদ নাকমুখ কুচকে বলল, আপা তো ওই কণ্ঠের কাছে আছে। কণ্ঠের কথা শুনে চোয়াল শক্ত করে নিলেন আহাত আহমেদ। সজোরে ডাক দিলেন, তনয়া, তনয়া কোথায় তুমি? তনয়া আহমেদ স্বামীর ডাক শুনে তড়িৎ গতিতে ছুটে আসেন ড্রয়িং রুমে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। কি হয়েছে? আহাত আহমেদ কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে বলেন, আমরা যে অফিস যাব সে খেয়াল কি আছে তোমার? সকাল সকাল কই আমাদের খেতে দেবে তা না করে কণ্ঠের কাছে দৌড়াদৌড়ি করছো কেন? হাসি মুখ মুহূর্তের মধ্যে চুপসে গেল তনয়া আহমেদের। ভেতর থেকে বেরিয়ে এলো এক রাশ দীর্ঘশ্বাস। উনি আর কথা বাড়লেন না, রান্নাঘরে চলে গেলেন খাবার নিয়ে আসতে। সাদ আহমেদ ভাইয়ের আর এই আচরণে বিরক্তি প্রকাশ করেন। যত যাই হোক, কণ্ঠ তো ওদের নিজেরই ছোট বোনের মেয়ে, তার সঙ্গে এমন আচরণ করা কি ঠিক? ভাইয়া, এটা কিন্তু তুমি ঠিক করছো না। কণ্ঠ তো আমাদের বাড়ির একজন সদস্য, তাহলে সবাই ওর সঙ্গে এমন ব্যবহার করলে ওই ছোট মেয়েটার মনের ওপর দিয়ে কি যাবে ভাবতে পারছো? আহাত আহমেদ আগে নেই বলে ওঠে, দেখ সাহাত, তুই অন্তত আমাকে বোঝাতে আসিস না একদমই। জানি না কেন নাহিদা নিজের মেয়েকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেল।
তপ্ত শ্বাস ফেলেন সাহাদ আহমেদ। সিঁড়ির কাছে দাঁড়িয়ে সবটা শোনে কণ্ঠ। চোখের কোণে চিকচিক করছে অস্ত্র। ঘাড়ে কারো হাতের স্পর্শ পেয়ে পেছনে ফিরে তাকালো। রিয়া দাঁড়িয়ে আছে। হুট করে তাকে জড়িয়ে ধরে বলে, চাচার কথায় কিছু মনে করিস না বোকা কণ্ঠ আমার। অদর টেনে হাসে কণ্ঠ। অতঃপর রিয়াকে জড়িয়ে ধরে বলে, ঠিক আছে এখন চল, আজকে তো কলেজের প্রথম দিন, রেডি হতে হবে। রিয়া কণ্ঠকে নিয়ে আবার রুমের দিকে ফিরে গেল। বিছানায় উপর হয়ে শুয়ে আছে তুর্য। গায়ে কিচ্ছু নেই, সাদা কম্বল জড়িয়ে আছে দরজায়। কড়া নাড়ছে অহনা খান। তুর্য বাবা উঠে পড়, শহীদা এসেছে। তুর্য। বিছানা থেকে উঠে দরজা খুলে দেয় তুর্য। ভেতরে আসেন অহনা খান। কি রে, তুই এখনো বসে আছিস যে? শহীদা তো এসে গেছে। তুর্যের কোনো ভাবান্তর নেই। সে আলমারি থেকে ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায়। বিরক্ত হলেন অহনা খান। ছেলের মতিগতি কিছুই আন্দাজ করতে পারেন না উনি। ফ্রেশ হয়ে একেবারে কলেজ যাওয়ার জন্যই তৈরি হয়ে বেরিয়ে পড়ে। হাতে আছে কিছু ফাইল। আজ কলেজে ফার্স্ট ইয়ারের নবীনবরণ অনুষ্ঠান, তাই তাকে থাকতেই হবে। অবশ্য কলেজে তার পরিচিত আঙ্কেলের আমেরিকা থেকে পড়াশোনা করে আসার পর আঙ্কেল নাহিদ অনেক রিকোয়েস্ট করেছে তাকে ওদের কলেজে জয়েন করতে। কলেজের প্রায় সব ফ্যাসিলিটি পায়। সোফায় বসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে শহীদা। কখন তুর্য আসবে? তার সাথে আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল। প্রায় 2 মাস ধরে তাকে বলেছে ভালোবাসে, কিন্তু তুর্যের ভাবান্তর নেই। অবশ্য তুর্য এখনোই এসব প্যারা নিতে চাইছে না। তবুও অনেকটা চেষ্টার পর রাজি হয়েছে তুর্য। কাল রাতে অনেকক্ষণ সময় নিয়ে মানিয়েছে তুর্যকে। আজ শপিংয়ে যাবে ওরা। ওর ভাবনার মাঝে সিঁড়ি থেকে নেমে আসে তুর্য। ঠোঁটের কোণে ফুটে উঠে হাসে। সহিতাকে দেখে গম্ভীর মুখখানি আরো একটু গম্ভীর করে নেয়। এ কি এত সকাল সকাল তুমি? তুর্যের প্রশ্ন শুনে হকচকিয়ে বসা থেকে উঠে দাঁড়াল সহিতা। তুর্য, তুমি কি ভুলে গেলে আজ আমাদের শপিং এ যাওয়ার কথা ছিল? কপাল চুলকালো তুর্য। কাল কথায় কথায় হ্যাঁ বলে দিয়েছিল তুর্য, কিন্তু এখন তার পক্ষে যাওয়াটা একদমই সম্ভব নয়। আসলে আমাকে কলেজে যেতে হবে সহিতা, সো আজকে শপিংয়ে যাওয়া হবে না প্লিজ। মুহূর্তের মধ্যেই হাসি কুরকুরে নাই উড়বে গেল সহিতার। তুর্য এক নজর হাতের ওয়াচের দিকে তাকিয়ে দেখে নেয়। এরপর বেরিয়ে যায়। সহিতার মুখ গোমরা করে বসে পড়ল আগের জায়গায়। কিছুটা দূরে দাঁড়িয়েছিল শাহ খান। উনি মুখ বাকি রান্নাঘরে গিয়ে বলেন, আপা তোমার ছেলে দেখছো কিভাবে সহিতাকে ইগনোর করছে? শাহকে দেখা মাত্র কপাল কুঁচকে নেয় অহনা খান। শাহ আবারও বলে, কয়দিন পর ওদের এঙ্গেজমেন্ট আর এখন ওর এমন অবস্থা। আচ্ছা, আধেও কি বিয়েটা হবে? এবার কিছুটা বিরক্ত হন অহনা খান। শক্ত কণ্ঠে বলে ওঠেন, না হলে না হবে। যদি আমার ছেলে বিয়ে করতে না চায় তাহলে হবে না, বুঝতে পারলে? তুমি বরং নিজেকে নিয়ে ভাবো। হাতের চামচ শব্দ করেই রেখে রান্নাঘর থেকে বেরিয়ে গেল অহনা খান। এই হাড় কাঁপানো শীতে কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে কণ্ঠ এবং রিয়া। অপেক্ষা করছে দুজনে। এখনো কলেজের গেট পর্যন্ত খোলা হয়নি। কণ্ঠ বুকা বুকা মুখ নিয়ে জিজ্ঞেস করে, দেখলি তো রিয়া, আজকে কলেজ অফ আর আমাদের কেউ বলেইনি। রিয়া কণ্ঠের মাথা হালকা ধাক্কা দিয়ে বলে, আরে বোকা মেয়ে, কলেজ অফ নয়, আমরাই সবার আগে চলে এসেছি। ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে কণ্ঠ। কিছুক্ষণ পরে দারোয়ান এসে কলেজে গেট খুলে দেয়। ওরা ভেতরে যায়। কলেজ ক্যাম্পাসে ঢুকতে দেখতে পায় বড় বড় বিল্ডিং। কণ্ঠ বড় বড় চোখে আশেপাশে তাকিয়ে রিয়াকে চেঁচিয়ে বলে, রিয়া রে, বড় বড় বিল্ডিং, আচ্ছা কয়তলা হতে পারে বলতো? রিয়া দাঁতে দাঁত চেপে ধরে। ওই আচ্ছা, তোর কি চোখ নেই? কয়তালাটা গুনতে পারিস না? কণ্ঠ বোকা বোকা চাহনি দিয়ে রিয়াকে বলে, রাগ করিস কেন? নতুন ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় নবীনদের, কিন্তু এসবের মধ্যে বেশ ক্লান্ত লাগছে কণ্ঠ এবং রিয়াকে। সেই সকালে ওরা এসেছে, সব কিছুই আয়োজন করতে করতে 11টা বেজে গেছে আর অনুষ্ঠান শেষ হতে 3টে। এরই মধ্যে এখনো দুজনের পেটে কিছুই পড়েনি। বাড়ির দিকে পা বাড়াতেই চোখ দুটো সামনের দিকে স্থির হয়ে গেল কণ্ঠের। সামনে দাঁড়িয়ে থাকা সুঠামদি পুরুষকে দেখে বুকের ভিতর ধুক করে উঠল তার। গায়ের রং ততটা ফর্সা না হলেও
বেশ সুন্দর মুখশ্রী জুড়ে গভীরতা। পরনে হালকা ধূসর রঙের শার্ট, হাতাগুলো কুনুই পর্যন্ত গুটিয়ে রেখেছে। চোখে চোখ পড়তে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে কণ্ঠ। ভুলেই গেছে সে সামনে দাঁড়িয়ে থাকা লোকটি তাকেই দেখছে। তুর্যখান সৌর দৃষ্টিতে লক্ষ্য করছে কণ্ঠকে। ব্যাপারটি বুঝতে পেরে চোখ সরিয়ে নেয় কণ্ঠ। কণ্ঠই দেখ, কলেজের সব থেকে গম্ভীর প্রফেসর তুর্য খান। রিয়ার কথা শুনে কণ্ঠ বুঝতে পারলো এই সেই স্যার যার কথা আসার পর থেকে শুনে যাচ্ছে। দেখো, নতুন করে সংসার করার কোনো স্বপ্ন নেই আমার, তাই তুমি যদি বিয়ের কথাটা না বলো তাহলে আমি খুশি হব মা। তুফাইল অফিস থেকে বাড়ি ফিরেছে মাত্র, এসেই সোফায় গা এলিয়ে দিয়েছে। বেশ ভীষণ ক্লান্ত লাগছে তার। ইদানিং অফিসে বেশ চাপ নিতে হচ্ছে তাকে। যত কাজ সব তার উপর, আর কত আহাদ আহমেদ এবং সাহাদ আহমেদকে প্রেশার দেওয়া যায়। ছেলে হিসেবে এখন তো সবটা তাকেই দেখতে হবে। মাথাটা বেশ ধরেছে আজ, তাই হাতের ওয়াচ খুলতে খুলতে আনিকা আহমেদকে বলে, মা এক কাপ কফি দাও তো, এই মাথাটা খুব ব্যথা করছে। তনয় আহমেদ কফি বানিয়ে তুলে দেয় আনিকার হাতে। উনি নিয়ে গিয়ে কফি কাপ তুলে দিলেন তোফায়েলকে। এরই মধ্যে বলে বসলেন বিয়ের কথা। ওনার পছন্দের এক মেয়ে ছবি তার সামনে তুলে ধরতে চোখ মুখ শক্ত করে নেয় তোফায়েল। অতঃপর উপরোক্ত কথা বলে ওঠে। আনিকা আহমেদ তোফায়েলকে বোঝানোর উদ্দেশ্য করি বলে, দেখ বাবা, জীবন তো আর থেমে থাকে না কারোর জন্য। তোরও নেই, হয়তো ওরও নেই, তাহলে তুই কেন মুভ অন করতে চাইছিস না? তার ছেলের হাসি দেয় তোফায়েল। কে বলেছে এসব কথা? তারই মা। আচ্ছা, মায়ের জন্যই তো আজ তার জীবন থমকে গেছে। তোফায়েল ম্লান হেসে বলে, তুমি এই কথাগুলো বলছো মা, জানো আজকে আমার এই অবস্থার জন্য খানিকটা নয়, পুরোপুরি দায়ী তুমি। আচ্ছা, বলতে পারবে কি দোষ ছিল আমার? নিশ্চুপ ভঙ্গিমায় মাথা নিচু করে নেয় আনিকা আহমেদ। তপ্ত শ্বাস ফেলে স্যুট হাতে তুলে সিঁড়ির দিকে এগিয়ে যায়। রুমে গিয়ে গা এলিয়ে দিল বিছানায়। চোখের কোণ থেকে গড়িয়ে পড়ল অশ্র। চোখ দুটো বন্ধ করেই নেয় তোফায়েল। হাতে লাল রঙের বাহারি কাচের চুড়ি, ছমছম আওয়াজ হচ্ছে। ফট করে বিছানায় উঠে বসে তোফায়েল। কপালে জমা হয়েছে বিন্দু বিন্দু ঘাম। স্টাডি রুমে বসে অফিসের কিছু কাজ নিয়ে আলোচনা করছে আহাদ আহমেদ এবং সাহাদ আহমেদ। দুজনেই ভাবছে নেক্সট উইক তোফায়েলকে কিছু প্রজেক্টের কাজে মালয়েশিয়া যেতে হবে হয়তো। চায়ের ট্রে নিয়ে হাজির হয় নীলা। দরজায় টোকা দিতে আহাদ আহমেদ নীলাকে আসতে বলে। ভেতরে প্রবেশ করে নীলা। অদরে হাসি টেনে বলে, তোমাদের জন্য চা এসে গেছে, এই যে এটা চাচার জন্য। নীলা আহাদ আহমেদের হাতে চায়ের কাপ দিয়ে এরপর নিজের বাবা সাহাদ আহমেদের হাতে চায়ের কাপ দেয়। আহাদ আহমেদ চায়ের কাপে চুমুক দিয়ে বলে, থ্যাংক ইউ মা, সত্যি এখন এটার খুব প্রয়োজন ছিল। নীলা শব্দ করে হেসে বলে, জানতাম তো তোমাদের এখন এটা খুব প্রয়োজন। আচ্ছা, তোমরা কাজ করো, ডিস্টার্ব করব না। নীলা ট্রে নিয়ে বেরিয়ে গেল। সাদ আহাদ আহমেদকে উদ্দেশ্য করেই বলে, মেয়েটা কবে যে বড় হয়ে গেল বুঝতেই পারিনি। আহাদ আহমেদ বলেন, মেয়েরা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। এখন তো দেখছি আমাদের নীলামায়ের জন্য পাত্র দেখতে হচ্ছে। সাহাদ আহমেদ চায়ের কাপ সেন্টার টেবিলের উপর রেখে বলেন, হ্যাঁ ভাইয়া, সেটা তো ঠিক আছে, কিন্তু আমার ছেলেটা? আহাদ আহমেদ তপ্ত শ্বাস ফেলে বললেন, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। রান্নাঘরে ট্রে রেখে যেই মাছও বের হতে যাবে তখনই আনিকা আহমেদ নীলাকে থামিয়ে বলে, নীলা, তুই এখন কোথায় যাচ্ছিস? নীলা ম্লান হেসে বলে, মা, আমাকে স্কুলে যেতে হবে, তুমি বোধহয় ভুলে গেছো। আনিকা আহমেদ ভ্রুকুটি করে বলেন, আমাদের কি কিছু কম আছে যে তোকে অন্যের চাকরি করতে হয়? বয়স তো কম হয়নি, দুদিন পর বিয়ে দিতে হবে। আর তুই এখন বাইরে বাইরে টই টই করে ঘুরে বেড়ানো বন্ধ করবি না? নিচের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে নীলা মায়ের কথা শুনলে হয়তো তার জীবনও বড় ভাই তোফায়েলের মতো হবে, কিন্তু সে এমন কিছুই করতে দেবে না। অতঃপর শান্ত কণ্ঠে আনিকা আহমেদকে উদ্দেশ্য করেই বলে নীলা, মা, আমাদের একটু একা ছাড়বে? আমরা জানি তুমি মা হও, তোমার চিন্তা থাকে,
তুমিও ছেলে মেয়েদের ভালো চাও, কিন্তু এসব করতে গিয়ে যে সবটা আমাদের ওপর চাপিয়ে দিচ্ছ সেটা কি বুঝতে পারছো তুমি? কুচকে যাওয়া প্রিয় আরও কুচকে বলেন আনিকা। এখন কি তুই তোর ভাইয়ের মতো আমাকে জ্ঞান দিবি? হঠাৎ মিষ্টি মুখে ঢুকিয়ে দেয় তনয়া আহমেদ। পাশে তাকিয়ে তনয়াকে দেখে হকচকিয়ে গেল আনিকা আহমেদ। নীলার মুখে একটা মিষ্টি পুড়ে দিয়ে যেতে বলে তনয়া, গেলাম চাচি, বাই। আনিকা আহমেদ আরও কিছু বলতে চাইছিল, কিন্তু মুখে মিষ্টি থাকার কারণে কিছুই বলতে পারল না। নৈশব্দ হাসলো তনয়া। এখন এটা না করলে কথায় কথা বাড়ত। ক্লাসের এক পাশে গুটিসুটি হয়ে বসে আছে কণ্ঠ এবং রিয়া। কলেজের কাউকে তো তেমন একটা চিনে না, তাই একটু বিব্রত বোধ করছে দুজনে। হঠাৎ তড়িৎ গতিতে 2-3টে মেয়ে এবং ছেলে দুটি এসে ওদের বেঞ্চে বসে পড়ল। ওদের মধ্যে একটি মেয়ে উঠে বলল, একটু সর, আমাদের একটু জায়গা দে। ওর পাশে ছেলেটা বলে ওঠে, তাড়াতাড়ি বস তাহিয়া, স্যার চলে আসবে। মেয়েটি বলে ওঠে, ওয়েট শান। প্রথমে দুটো মেয়ে এবং একটি ছেলে কণ্ঠের বেঞ্চে বসে। আরেকটা ছেলে এবং আরেকটা মেয়ে ওদের পেছনের বেঞ্চে বসলো। কণ্ঠ ও রিয়া একটু সরে বসতেই ওদের পাশে বসে থাকা ছেলেটা বলে ওঠে, আরে চিল, উই আর ফ্রেন্ড। দেখ ভাই, আপনি আমার দ্বারা হবে না, তাই তুই করে বলছি। আমি শান, ও রিফাত, এটা তাহিয়া, আর এটা হলো আমাদের সিনিয়র আপাই সোহা। পেছনে থাকা সোহা শানের মাথায় চাটি মেরে বলল, এই শান, একদম আমাকে সিনিয়র বলবি না, বলে দিলাম। উপস্থিত সবাই হু হু করে হেসে উঠলো। কণ্ঠ এতক্ষণ বুঝতে পারলো ওরা কতটা মিশুক প্রকৃতির। তাহিয়া কণ্ঠকে উদ্দেশ্য করি বলে ওঠে, তা তোর নাম কি? কণ্ঠ মিহি কণ্ঠে বলে, আমি কণ্ঠ, আর ও আমার মামাতো বোন রিয়া। রিয়া সৌজন্যমূলক হাসি দেয়। অতঃপর সবাই একে অন্যের সাথে পরিচিত হয়ে ওঠে। কেউ দেখলে বুঝতেই পারবে না যে আজকেই ওদের প্রথম দেখা। হুট করে ক্লাসে প্রবেশ করে তুর্য খান। সবাইকে যে যার মতো আছে, এমন মনে হচ্ছে যেন তুর্য কারোর নজরেই পড়েনি। শান্ত কণ্ঠে তুর্য বলে ওঠে, সাইলেন্ট। তাতে কার কোনো ভাবান্তর নেই। এবার হুঙ্কার দিয়ে বলে উঠল তুর্য, আই সে সাইলেন্ট। হোয়াট ইজ দিস? এটা কি আদেও ক্লাসরুম? সবাই একেবারে নিশ্চুপ হয়ে যায়। টু শব্দটি পর্যন্ত নেই। বুকে হাত গুজে টান টান হয়ে দাঁড়ায় তুর্য। অতঃপর আগের নাই হুঙ্কার দিয়ে বলে, কলেজে উঠেছো তার মানে এটা নয় সাপের 5 পা দেখেছো। স্কুলে যা শিখেছো তা এখন কাজে লাগানোর সময়। আন্ডারস্ট্যান্ড? সবাই এমন ভাবে চুপ করে আছে যেন শ্বাস পর্যন্ত নিচ্ছে না কেউ। বুকের ভেতর টিপটিপ হচ্ছে শব্দ কণ্ঠের ভয়ে। হাত পা রীতিমতো কাঁপছে তার। এরপর যখন ক্লাসে আসবো তখন নিজেদের আচরণ ঠিক রাখবে। অন্তত আমার ক্লাসে যেন এসব অসভ্যতম না দেখি। ক্লাসরুমে প্রবেশ করে প্রিন্সিপাল স্যার নাহিদ হাসান তুর্য শান্ত কণ্ঠে বলে, গুড মর্নিং স্যার। নাহিদ হাসান বেশ ফুরফুর মেজাজে বললেন। লান হাসে তুর্য। আই উইল ট্রাই টু মাই বেস্ট স্যার। নাহিদ হাসান আবারও আগের ন্যায় হেসে বলেন। নাহিদ হাসান ক্লাস থেকে বের হওয়া মাত্র তুর্য সবার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। ক্যান্টিনে বসে আছে কণ্ঠ, রিয়া, সোহা, শান, তারিফ এবং তাহিয়া। সবাই তুর্যকে নিয়ে আলোচনা করছে। সোহা বলে ওঠে, ভাই যাই বলিস না কেন, তুর্য স্যার কিছু সেই হ্যান্ডসাম। সোহার কথা শুনে খিলখিল করে হেসে উঠল কণ্ঠ। ওর হাসির কারণ কেউই ধরতে পারল না। অতঃপর ফ্রিকুটি করে তাকিয়ে আছে সবাই ওর দিকে। তারিফ কণ্ঠকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই কণ্ঠ, তুই হাসলি কেন? কণ্ঠ ভীরু স্বরে বল, আমাদের কথা আসলে তোমাদের কথা শুনে হাসি পেল। শান নাক মুখ কুচকে বলে, আচ্ছা তুই আমাদের তুমি করে বলছিস কেন? সেটাই তো বুঝলাম না। আমরা তো তুই করে বলছি। বাই এনি চান্স তুই কি আমাদের সাথে এখনো ফ্রি হতে পারিসনি? রিয়া ফিক করেই হেসে বলে, ভাই আর বলিস না, ওই এমনই। প্রথম প্রথম এইগুলো ভীতু স্বভাবে থাকে, বাট কয়েকদিন গেলেই ফ্রি হয়ে যাবে। ক্লাস চলাকালীন একটা শব্দ করার সাহস কেউ দেখালো না তুর্য খানের সামনে। সবাই নিশ্চুপ হয়ে বসেছিল। তুর্য যা কিছু পড়াচ্ছিল সবাই তা মন দিয়ে শুনছিল। যতক্ষণ পর্যন্ত তুর্য ক্লাস নিচ্ছিল ততক্ষণ বুকের ভেতর ঠিপ 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 ঠিপ
শব্দ হচ্ছিল কণ্ঠের। এই বুঝি ভুলবশত কিছু বলে ফেলল আর ক্লাস থেকে বের করে দিল তুর্য স্যার। এই তোদের দুজনের নাম্বারটা দে তো, আমাদের গ্রুপে অ্যাড করে নেব। তাহিয়ার কথায় বাস্তবে ফিরে আসে কণ্ঠ। কিসের নাম্বার আর কিসের গ্রুপ? কণ্ঠ তাহিয়াকে জিজ্ঞেস করে। কিসের গ্রুপ? তাহিয়া শব্দ করে। তারিফ ফোন দেখিয়ে বলে, এই যে আমাদের আড্ডা গ্রুপ, এখানে আমরা সবাই আছি। আমাদের যা যা কথা আছে প্রয়োজনীয় এখানেই বলি, যেমন ধর কারো নোট প্রয়োজন বা অন্য কিছু, তারপর পড়াশোনা, সাজেশন এসব নিয়েও কথা হয়। কণ্ঠ মাথা নাড়ল। শান, রিয়া এবং কণ্ঠের দুজনের নাম্বার নিয়ে গ্রুপে অ্যাড করে নেয়। গাড়ি নিয়ে বেরিয়ে যায় তুর্য খান। অতঃপর সোহা সবাইকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা আজকে কি আর তুর্য স্যারের ক্লাস নেই? কণ্ঠ বলে ওঠে, ওয়েট, আমি শিডিউল চেক করে আসছি। কণ্ঠ ফোনে শিডিউল বের করে দেখে, হ্যাঁ আজকে আর তুর্য স্যারের ক্লাস নেই। সবাই যেন হাফ ছেড়ে বাঁচল এমন একটা শ্বাস নেয়। তুর্য বাড়িতে আসা মাত্র শাহিনা খান চেঁচিয়ে বলেন, বউ, ও বউ, কই গো তুমি? আমার নাতি মাত্র আইছে, আর তোমরা কই থাকো? অহনা খান রান্নাঘর থেকে তড়িৎ গতিতে ছুটে আসলেন। অহনা খান পানির গ্লাস হাতে নিয়ে তুর্যকে এগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে চোয়াল শক্ত করে নেয় তুর্য। চোখের ইশারায় বলে গ্লাস আগের জায়গায় রেখে দিতে। অহনা খান এক পলক দেখে শাহিনা খানের দিকে, অতঃপর সেন্টার টেবিলের ওপর গ্লাসটা আবার রেখে দেয়। তুর্য নিজের হাতে গ্লাস তুলে পানি খায়। ফুস করে শ্বাস নিয়ে বলে, দাদি আমি নিজের কাজগুলো নিজে করতে পারি তো, তোমাকে এত চিন্তা করতে হবে না। শাহিনা খান বিরক্ত প্রকাশ করে বললেন, তুই হলে পুরুষ মানুষ তুর্য দাদু ভাই, তুই কেন নিজের কাজ নিজে করবি? ম্লান হাসি তুর্য। শাহিনা খান আগের যুগের মানুষ, তাই আগের দিনে যা ঘটতো বা ঘটে এসেছে সেগুলি মেনে চলতে পছন্দ করেন। কিন্তু তুর্য তো এখন একজন শিক্ষক, আর তাছাড়া ওর উচিত নিজের কাজগুলো নিজে করা। দাদি, পুরুষ মানুষ বলেই কি অন্যকে দিয়ে কাজ করাতে হবে? আমারও দুটো হাত আছে, পা আছে, নিজের কাজ নিজে করার ক্ষমতা রাখি। তপ্ত শ্বাস ফেলে শাহিনা খান রুমের দিকে পা বাড়ায় তুর্য। শাহিনা খান সবে মাত্র অফিস থেকে ফিরেছে। ওনার ঠিক কিছুক্ষণ পরেই বাড়িতে আসে সাফিন খান। দুজনেই ডাইনিং টেবিলে বসে। কাজের লোক তরু এসে পানির গ্লাস এগিয়ে দিলেন। শাহিন খান ঠকঠক করে পুরো পানি খেয়ে তরুকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা তোদের ভাবি কোথায়? তরু হাত মুছে বলে, ভাইয়া ভাবি তো উপরে তুর্য স্যারের রুমে গেছে। ও আচ্ছা। তরু আবারও রান্নাঘরে গেল। শাহিন খান এবং সাফিন দুজনেই আবারও অফিসের কাজ নিয়ে আলোচনা করতে শুরু করে। আসেন অহনা খান। তোমরা এসে গেছো? মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখে অহনা নিচে আসছে। অতঃপর সব ফাইলগুলো নিয়ে ভেতরেই রেখে আসতে যায় সাফিন। সাফিন একেবারে ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি তোমাদের। সাফিন মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। শাহিন খান কপালে জমে থাকা ঘাম হাতের উল্টো পিঠে মুছে। অহনা খান হঠাৎ স্বামীকে এমন চিন্তিত দেখে বললেন, কি গো, তোমার হঠাৎ কি হয়েছে? শাহিন ভাঙা কণ্ঠে বলে, বলো না, আর শরীরটা ভালো লাগছে না। তুমি দাঁড়াও, আমি খাবার নিয়ে আসি, খেয়ে ওষুধ নিয়ে নেবে। আচ্ছা, কিন্তু তুর্য কোথায় অহনা? ও তো স্টাডি রুমে আছে। ও আচ্ছা। রাতে মেসেঞ্জারে কল দেয় শান। সবাই জয়েন করলো। কণ্ঠ, রিয়া দুজনেই জয়েন করেছে। সবাই ভীষণ সিরিয়াস মুডে আছে। তুর্য স্যার যে ম্যাথগুলো দিয়েছে না, তার কোনো সলিউশনই কেউ খুঁজে পাচ্ছে না। অতঃপর কিছু না পেয়ে সবাই একত্রে কলে আসে। শান খাতা দেখিয়ে বলে, ভাই আমি চেষ্টা করেছিলাম সলভ করার, কিন্তু হয়নি, মাঝখানে গিয়ে আটকে গেছি। রিয়া নিজের খাতা দেখিয়ে বলে, আসলে আমি পারি না, তাই ধরিও নি। রিয়া হাসি দেখে শান তারিফ সোহা সো হো হো করে হেসে উঠল। সোহা কণ্ঠকে উদ্দেশ্য করেই বলল, এই কণ্ঠ, তুই কি এটা করেছিস? কণ্ঠ খাতা বের করে দেখায়। ওদের করেছি, কিন্তু জানি না এখন ঠিক কি হয়েছে কিনা। মধ্যে তারিফ ছট করে বলে ওঠে, আচ্ছা আগে আমাকে বল, উত্তর কি 5.36 আসে কিনা? কণ্ঠ খাতায় চোখ বুলিয়ে বলে, হ্যাঁ এটাই এসেছে। তারিফের মুখে বিশ্বজয় করা হাসি খেলে যায়। চিৎকার করে বলে ওঠে, ওরে ওরে কণ্ঠ, এটাই সঠিক, ছবি দে, আমরাও করে ফেলি। মামা এটাই উত্তর।
সবাই ভীষণ খুশি হয়। তাদের মধ্যে কণ্ঠ বলে ওঠে, আচ্ছা তোমরা একটু বুঝে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি। শান ভাবলেশীন ভাবে জবাব দেয়, দূর মামা, এসব বোঝাবুঝি করতে হবে না, তুই ছবি দে, স্যার কি আমাকে বলবে বুঝিয়ে দাও। চল চল ছবি দে। কণ্ঠ আরো একবার সবাইকে উদ্দেশ্য করে বলে, কিন্তু এটা সঠিক হয়েছে কিনা তা তো বুঝতে পারছি না। শান বলে, 5:36 মানে সঠিক, হুররে। ক্লাসের প্রায় সকল স্টুডেন্ট কান ধরে দাঁড়িয়ে আছে। কেউ সূর্য স্যারের দেওয়া হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে পারেনি, কিন্তু হোয়াইট বোর্ডের সামনে কান ধরে আছে সোহা, শান, তারিফ, তাহিয়া, কণ্ঠ এবং রিয়া। একে অপরের মুখের দিকে চোয়াচই করছে। ওদের 6 জনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেছে তুর্য খান। 2-3টে শুকনো ঢোক গিলে নিল কণ্ঠ। বারবার তারিফের দিকে তাকাচ্ছে, ওর জন্যই অমন হয়েছে। ওইদিকে সবাই সরু দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে কণ্ঠের দিকে। ওদের মনে হচ্ছে কণ্ঠের জন্য এই অবস্থা। এখন ক্লাসে তুর্য স্যার ঢুকা মাত্রই সবাই নিশ্চুপ হয়ে গেছে। তুর্য হাতের ফাইলগুলো এবং মার্কার টেবিলটার উপরে রেখে সবাইকে উদ্দেশ্য করে বলা, গুড মর্নিং স্টুডেন্ট। সবাই একত্রে গুড মর্নিং বলে। অতঃপর তুর্য জিজ্ঞেস করে কারা কারা হোমওয়ার্ক করেছে। ক্লাসের কেউই কোনো উত্তর দেয় না। ওকে ফাইন, যারা যারা হোমওয়ার্ক করনি তারা ভালো বাচ্চাদের মতো দাঁড়িয়ে পড়ো। সবাই একে একে দাঁড়িয়ে পড়ল। পেছন ফিরে তাকাতেই কণ্ঠ আর ওর বন্ধুরা সবাই দেখে ক্লাসের প্রায় অর্ধেক স্টুডেন্টই দাঁড়িয়ে আছে। অতঃপর কিছু মাথা বসে আছে। তাদেরকে উদ্দেশ্য করে বলে ওঠেন তুর্য খান, তোমরা যারা আছো নিজেদের খাতা টেবিলের উপর এসে দিয়ে যাও। গুটি কয়েক স্টুডেন্ট মাত্র তারাই খাতা জমা দিয়েছে। সব মিলিয়ে 7-8টা খাতা মাত্র জমা পড়লো। একে একে সবার খাতা দেখছে তুর্য স্যার। ভয়ে হাত কসলাতে শুরু করেছে কণ্ঠ। একের পর এক স্টুডেন্টকে কান ধরতে হচ্ছে, মানে সবার ভুল হচ্ছে, কিছু না কিছু ভুল হচ্ছে। অবশেষে সেই শুভক্ষণ চলেই এলো। বারবার লাস্ট খাতাগুলো তুর্য স্যার দেখছেন আর তারপর পরই কণ্ঠদের মুখের দিকে তাকাচ্ছে। হাতের ইশারায় কণ্ঠদেরকে ডাকলো। এখন সমস্যা হচ্ছে কাকে ঠিক ডাকলো তা বুঝতে পারছেন। অবশেষে তুর্য বলল, এই যে তোমরা 6 জন এদিকে এসো। কণ্ঠ, রিয়া, সান, সোহা, তারিফ, তাহিয়া এগিয়ে যায়। তুর্য মুখে হাসি নিয়ে বলে, তোমরা তো একদম সঠিকভাবেই হোমওয়ার্ক সলভ করেছো। স্যারের কথা শুনে সবার মুখে বিশ্বজয়ী হাসি খেলে গেল। তারই মধ্যে তুর্য স্যার বলে ওঠে, তা এখানে এটা আসলে করলোটাকে? সবার খাতায় একই রকম উত্তর, আর আমি যতটা জানি তোমরা নিশ্চয়ই টুকি করেছো। এবার বলো অঙ্ক করেছে কে? শান তড়িৎ গতিতে বলে ওঠে। ওর কথার পিঠে সোহা। তারিফ বলে, এই এটা তো আমরা করেছি, তুই কেন নিজের নাম দিচ্ছিস? ওদের মধ্যে রিয়া বলে বসে, স্যার কে করেছে জানি না, তবে আমি শুধু লিখে গেছি। সে কণ্ঠ কাঁদো কাঁদো গলায় চেঁচিয়ে বলে ওঠে, হ্যাঁ তোরা মিথ্যে বলছিস কেন? শুকনো ঢোক গিলে নেয় সোহা, তারিফ, শান এবং তাহিয়া। ফ্রুকুটি করে বলে, কি মিথ্যে বলেছে ওরা? কণ্ঠ আগের ন্যায় বলে ওঠে, স্যার গো সত্যি কথা বলছি, এই অঙ্ক আমি করেছি। ওরা তো মেসেঞ্জারে আমার থেকে ছবি নিয়ে টুকি করলো আর এখন নিজেদের নাম দিতেছে। তুর্য সবার অচিরে ঠোঁট কামড়ে হাসে। অতঃপর আবারও মুখে থমথমে ভাব নিয়ে বলে ওঠে, ইডিয়েট সবকটা, এখন গিয়ে কানে ধরো। একে অপরের মুখ চাওয়াচাই করছে কণ্ঠ আর ওর বন্ধুগণ। তাহিয়া কাপা কণ্ঠে জিজ্ঞেস করে, স্যার আপনি যে বললেন আমাদেরটা হয়েছে, তাহলে কানে কেন ধরবো স্যার? তুর্য বসা থেকে উঠে দাঁড়ালো, বুকে হাত গোজে টান হয়ে দাঁড়ায়। অতঃপর বলে, লাস্ট 5.36 হলেই কি অঙ্ক কারেক্ট? সিরিয়াসলি? সবাই তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কণ্ঠের দিকে। বেচারি বোকা বোকা চাহনি দেয়। অবশেষে কান ধরে দাঁড়িয়ে থাকতে হলো সবাইকে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে নীলা দেখলো সাফিন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সাফিনকে দেখা মাত্র চোখ দুটো চিকচিক করে উঠল নীলার। ধীরগতিতে এগিয়ে যায় তার দিকে। সাফিন, তুমি এখানে হঠাৎ আসবে বললে না যে? সাফিন অধর চড়া হাসি দিয়ে বলা, আমার পিয়ুষির সাথে দেখা করতে বুঝি বয়ে কয়ে আসতে হবে? ম্লান হাসে নীলা কথার পিঠে বলে ওঠে,
প্রেয়সী তো শুধু মুখে মুখেই, ঘরে নেওয়ার কোনো চেষ্টাই নেই। নীলার ডান হাত মুঠো করে ধরে। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, আর কিছুদিন অপেক্ষা করো। মুখে অভিমান নিয়ে বলে উঠল নীলা। না, আর অপেক্ষা করতে ভালো লাগছে না। অধর টেনে হাসলো সাফে। মেয়েটা বড্ড বেশি মায়াবী। শুধু মায়াবী বললে ভুল হবে, সুন্দর মনের মানুষ, যাকে এক নজরে ভালো লেগেছিল। কি হলো, কি ভাবছো শুনি? হুম। সাফি নীলার কথায় কিছুটা ধাতস্থ হয়ে জিজ্ঞেস করে। যাবে? নীলা বলে। কোথায়? সাফিন ধরে থাকা নীলার হাত আরো শক্ত করে ধরে বলল। নীলা স্মিত হয়েছে, মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অতঃপর সাফিন নীলা দুজনেই রওনা দিল অজানা গন্তব্যের উদ্দেশ্যে। রান্না বান্না শেষ করে সবেমাত্র সোফায় বসেছে কণ্ঠ। ভীষণ ক্লান্ত লাগছে তার। আজ তনয়া মামি না থাকায় তাকে সবটা করতে হয়েছে। ওদিকে আনিকা আহমেদ তাকে সকাল থেকে হুকুমের উপর হুকুম করেই চলেছে। একটুও পড়ার সময় পায়নি সে। ড্রয়িং রুমের ফ্যান ছেড়ে বসে পড়লো কণ্ঠ। যা গরম পড়েছে তাতে বেশিক্ষণ গ্যাসের কাছে থাকলে সে সেদ্ধ হয়ে যাবে। শীত আসছে, শীত আসার আগে বেশ গরম লাগে। এই তো আর কিছুদিনের মধ্যেই শীত পড়বে। দেয়ালের দিকে তাকিয়ে ওয়াল ঘড়িতে চোখ পড়লো 6টা বেজে গেছে। হঠাৎ কেউ কলিং বেল বাজালো। উঠে গিয়ে দরজা খুলে দিতেই দেখলো আহাদ আহমেদ এবং সাদ আহমেদ এসেছেন। একটু সরে গিয়ে ওদের ভেতরে আসার জায়গা করে দিল। আহাদ আহমেদ এক নজর দেখে নিল কণ্ঠকে। নিশ্চুপ ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে কণ্ঠ। আহাদ আহমেদ এবং সাদ আহমেদ গিয়ে সোফায় বসে পড়লেন। সাদ আহমেদ কণ্ঠকে ডেকে বললেন, কণ্ঠমা, এক গ্লাস ঠান্ডা পানি দে তো। কণ্ঠ রান্নাঘরের দিকে যায়। ফ্রিজ থেকে দুজনের জন্য ঠান্ডা পানি নিয়ে আসছে। তারই মধ্যে আহাদ আহমেদ তনয়া আহমেদকে ডেকে বলে, তনয়া, এই তনয়া, কোথায় তুমি? বড় মামি বাসায় নেই বড় মামা। পানি সেন্টার টেবিলের উপর রেখে কথাটা বলে উঠে কণ্ঠ। আহাদ আহমেদ পানি খেয়ে কণ্ঠকে জিজ্ঞেস করে, ও আবার কোথায় গিয়েছে? কণ্ঠ ধীর কণ্ঠে বলে উঠে, বড় মামি একটু দাদুর বাড়িতে গিয়েছে, আর বলেছে তোমরা আসলে যেন খেতে দিতে। আহাদ আহমেদ তেমন কিছু আর বলল না, উঠে চলে যেতে লাগলো। কিন্তু তখনই পেছন থেকে কণ্ঠ ডেকে বলে উঠে, বড় মামা খাবার কি দেবো, তুমি কি খাবে? আহাদ আহমেদ তপ্ত শ্বাস ফেলে আমতা করে বলেন, ঠিক আছে দে। ওদের হাসি ফুটে ওঠে কণ্ঠের। সন্ধ্যায় ড্রয়িং রুমে বসে সমাবেশ আলোচনা হচ্ছে নীলার বিয়ে নিয়ে। সিরিজ সাইডে দাঁড়িয়েছে কণ্ঠ, রিয়া সোফায় বসে আছেন আহাদ আহমেদ, শাহাদ আহমেদ, তনয় আহমেদ এবং আনিকা আহমেদ। হ্যাঁ ছোট, আমার মনে হয় সাফিনের সাথে নীলার বিয়ে হলে মন্দ হবে না। আহাদ আহমেদ সাদ আহমেদকে উদ্দেশ্য করে বললেন কথাটা। আহাদ আহমেদের সবারই বেশ পছন্দ সাফিনকে। কণ্ঠ ওই একবারই নীলাপুর সাথে সাফিনকে দেখেছিল। সাদ আহমেদ বলেন, হ্যাঁ ভাইয়া, আমিও ভাবছি বিয়েটা দিয়ে দেওয়া উচিত হবে। সাফিনের বিষয়ে বাড়ির সবাই জানে, এখন শুধু ওদের বিয়েটা হওয়ার বাকি। সাফিন কাল নীলাকে ফোন করে বলেছে সে বাড়িতে কথা বলেছে। নীলা নিজের মা বাবা বাড়িতে আসতে চায়। শুনছো, আমার মনে হয় আর দেরি করা উচিত নয়। নীলা তো আমাদেরও মেয়ে। আনিকা আহমেদ তনয় আহমেদের হাত ধরে বলে, আমি তো বুঝতে পারছি না আপা, তোমরাই একটু সবটা যদি দেখতে তাহলে আমি নিশ্চিত হতাম। তনয় আহমেদ অধর টেনে হেসে বলেন, তুই চিন্তা করিস না, সবটা ঠিক হবে, আমরা আছি তো। সবাই ঠিক করে কাল সাফিনের বাড়ি সবাইকে আসতে বলবে। বাড়িতে আসা মাত্র দেখলো সইতা দাঁড়িয়ে আছে, তুর্য তপ্ত শ্বাস ফেলে নিজের রুমের দিকে। তখনই সইতা তুর্যের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তুর্য, তাড়াতাড়ি তৈরি হয়ে আসো, আমরা বাইরে যাব। তুর্য থমথমে মুখ নিয়ে বলে, প্লিজ সহিতা, মাত্র এসেছি, একটু রেস্ট নিতে দাও। সইতা অসহায় দৃষ্টিতে তাকিয়ে তুর্যকে বলে, প্লিজ প্লিজ চলো না। তুর্য হুট করেই বলে দিল, আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। ভালোবাসি। হুট করে অচেনা নাম্বার থেকে কল আসে কণ্ঠের ফোনে। ফোন রিসিভ করা মাত্র ফোনের ওপাশ থেকে এমন কিছু শুনবে একদমই আশা করেনি কণ্ঠ। ক্ষিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করে, বলছেন? ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। অসভ্য, কি বলছেন এসব?
কে আপনি আমার? টুট টুট শব্দ করে ফোন কেটে গেল। আজব তো, কে ছিল এটা? অচেনা নাম্বার থেকে সকালে কয়েকবার কল এসেছিল কণ্ঠের ফোনে, কিন্তু জিজ্ঞেস করলেই ফোন রেখে দেয়। আজকে বেশ সুন্দর আবহাওয়া, রোদের ঝলকানিও কম নয়, তবে তেজ হয়তো একটু কম। মাঝে মাঝে দমকা হাওয়ায় এসে স্পর্শ করেছে কণ্ঠের তুলতুলে শরীরটাকে। বুক ভরিয়ে নিঃশ্বাস টেনে নিল সে, অধর টেনে হাসে। ভীষণ আনন্দ লাগছে তার, কিন্তু তার কারণ জানা নেই। আবেশে চোখ দুটো বন্ধ করে নেয়। মুহূর্তে তুর্যের গম্ভীর থমথমে মুখখানি ভেসে ওঠে। আতকে উঠে কণ্ঠ, এটা কি হচ্ছে? চোখ বন্ধ করতে ওনার মুখ দেখলাম কর্কশ শব্দে। হাতে থাকা মুঠোফোন বেজে উঠল। স্ক্রিনে জলজল করছে। মেসেঞ্জার থেকে কল এসেছে, তাও আবার তাদের একটা গ্রুপ থেকে। চট করে ফোনটা রিসিভ করে কণ্ঠ ভিডিও কলে আছে সবাই। হ্যালো হ্যালো গাইস। হ্যালো কণ্ঠ, কি করছিস? সোহা মুচকি হেসে জিজ্ঞেস করে কণ্ঠকে। কণ্ঠ স্মিত হেসে বলে, এই তো ছাদে দাঁড়িয়ে আছি। এলোমেলো চুলে বিছানার এক কোণে বসে আছে শান। এলো চুলগুলোতে হাত দিয়ে ব্রাশ করে বলে, এই কণ্ঠ, শুনলাম তোর বড় বোন নীলাফুকে দেখতে আসছে। কণ্ঠ হ্যাঁ সূচক মাথা নাড়লো। তারিফ এক গাল হাসি নিয়ে বলে, মামা অনেক দিন পর তাহলে বিয়ে খেতে পারবো। এই দেখ কণ্ঠ, তোরা কিন্তু দাওয়াত দিবি, আর যদি নাও দিস তাহলে আমরা বিনা নিমন্ত্রণে চলে আসবো, কইয়া দিলাম। তারিফের কথা শুনে সবাই হু হু করে হেসে ওঠে। সবাই এই কয়েকদিনে বুঝে গেছে তারিফ খেতে কতটা ভালোবাসে। সবাই সবাইকে এতটা ভালোভাবে চিনে গেছে যে কেউ বলতেই পারবে না এই মাত্র কয়েকদিন আগেও এরা একে অপরের অপরিচিত ছিল। শান, চল না শপিং এ যাই, কেমন হবে আজ সবাই মিলে আড্ডা দিলে? তাহিয়ার আইডিয়াটা মন্দ নয়। ওর কথায় সহমত প্রদর্শন করে কণ্ঠ বলে, হ্যাঁ চল সবাই মিলে যাই, বেশ মজা হবে। সোহা উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে, ওরে মামা খালা রা, কণ্ঠ বলছে যাবে, চল চল যাই। ও তো কখনো কিছুতেই যেতে চায় না, চল আজকেই চলেই যাই। সবাই মিলে ঠিক করে ওরা শপিং এ যাবে। রিয়া বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছিল। কণ্ঠ গিয়ে ওকে তুলে শপিং এর কথা বলতে এক দৌড়ে ওয়াশরুমে চলে যায় রেডি হতে। সরগু সত্যি বলছি, আমি কিছু করিনি, ওরাই তো। আর কিছু বলতে পারলো না কণ্ঠ। ওনার কথার পিঠে থামিয়ে দিল তুর্য। জাস্ট শাট আপ। কি করছো এটা? হোয়াট দ্য হেল ইজ দিস?